বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, খুনি হাসিনা তেলবাজেরাও উপদেষ্টা হচ্ছেন, অভিযোগ করলেন শারজিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম অভিযোগ করে বলেছেন, খুনি হাসিনার তেলবাজরাও এখন উপদেষ্টা হচ্ছেন। এরপর জানাবো, ৬ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ৬ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। এর মধ্যে ২ জন উপদেষ্টার দায়িত্ব কমেছে, ৩ জন মন্ত্রণালয় অদলবদল হয়েছেন, দায়িত্ব কমেনি। এছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জানাবো, সাকিবকে গোপনে পাসপোর্ট দেওয়ার আয়োজন। আলোচিত ক্রিকেটার সাকিবুল হাসানকে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে পাসপোর্ট সরবরাহের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত ১৮ অক্টোবর কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তিনি। এদিকে মাসে ৩০ লাখ টাকা ঘুষ আদায় করেন সাব রেজিস্ট্রার। কুমিল্লার চান্দিনায় সাব রেজিস্ট্রার পদে বসে ঘুষ আদায় করেন নীরদ ভরণ বিশ্বাস। মাসে প্রায় ৩০ লাখ টাকা ঘুষ খান তিনি। এক্ষেত্রে সেবা প্রত্যাশীদের কাছ থেকে তিনি এই টাকা জিম্মি করে আদায় করেন। এবারে জানাবো, আজ আজারবাইজান যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ দেশটিতে সফরে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন তিনি। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ নেতাকে ধরিয়ে পুলিশে দিল জনতা। নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে সোনাইমুড়ি এক্সিম ব্যাংক থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান বাহার দীর্ঘদিন পলাতক ছিলেন। রোববার বিকেলে নিজ বাড়িতে সোনাইমুড়ি এক্সিম ব্যাংক শাখায় অবস্থান নিয়েছিলেন। জানতে পেরে স্থানীয় জনতা ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা তাকে আটক করে পুলিশে ধরিয়ে দেয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। খুনি হাসিনা তেলবাজরাও এখন উপদেষ্টা হচ্ছেন, শারজিস আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম অভিযোগ করে বলেছেন, খুনি হাসিনা তেলবাজরাও এখন উপদেষ্টা হচ্ছেন। রোববার ১০ নভেম্বর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া স্ট্যাটাসে সব মন্তব্য করেছেন তিনি। শারজিস আলম বলেন, শুধু একটা বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই। তার উপর খুনি হাসিনা তেলবাজেরাও এখন উপদেষ্টা হচ্ছে। এর আগে সন্ধ্যায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যুক্ত হন নতুন ৩ জন উপদেষ্টা। সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বন্টন করা হয়। এর মধ্যে পুরনোদের কয়েকজন দায়িত্ব রদবদল হয়েছে, কারো কারো দায়িত্ব বেড়েছে। এছাড়াও নতুন করে যুক্ত ৩ জনকে দেয়া হয়েছে নতুন দায়িত্ব। নতুনদের মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শেখ বশিরউদ্দিন পেয়েছেন বাণিজ্য, বস্ত্র, পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে উপদেষ্টা মাহফুজ আলমকে এখনো কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। ৬ উপদেষ্টার দপ্তর বন্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ৬ উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। এর মধ্যে ২ জন উপদেষ্টার দায়িত্ব কমেছে, ৩ জন মন্ত্রণালয়ে অদলবদল হয়েছে, দায়িত্ব কমেনি। এছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার ১০ নভেম্বর নতুন শপথ নেওয়া উপদেষ্টাদের দপ্তর বন্টন এবং পুরনোদের
দায়িত্বের পুনর্বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সালেউদ্দিন আহমেদের দায়িত্ব কমেছে। আগে অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও এখন তিনি শুধু অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উপদেষ্টা আসিফ নজরুল দায়িত্বভার কিছুটা কমেছে, তাকে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সামলাতে হবে না। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নতুন উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। উপদেষ্টা এএফ হাসান আরিফের আগের মতোই দুইটি মন্ত্রণালয় রয়েছে। আগে তিনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতেন। এখন ভূমি মন্ত্রণালয় তার অধীনে থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিবর্তে তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। যুব ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। এখন যুব ক্রীড়া মন্ত্রণালয় তার অধীনে থাকলেও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিবর্তে তিনি পেয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। ব্রিগেডিয়ার এম এ সাখাওয়াত হোসেন এখন থেকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আগে তার অধীনে ছিল বস্ত্র পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়। উপদেষ্টা আলিমাম মজুমদার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এখন থেকে তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। এর আগে রোববার 10 নভেম্বর সন্ধ্যায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হন নতুন ৩ জন উপদেষ্টা। সন্ধ্যায় বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার আগে ৪ দফায় অংশগ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সহ ১৪ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় ৩ উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরদিন শুক্রবার প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকী আজম। এরপর গত ১৬ আগস্ট নতুন করে আরও ৪ উপদেষ্টা শপথ নেন। তারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলিমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। সাকিবকে গোপনে পাসপোর্ট দেওয়ার আয়োজন। আলোচিত ক্রিকেটার সাকিবুল হাসানকে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে পাসপোর্ট সরবরাহের আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত ১৮ অক্টোবর কূটনৈতিক পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন তিনি। দূতাবাসে দায়িত্বে থাকা চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমান, পাসপোর্ট কাউন্সিলর সাইফুল ইসলাম ও প্রধান সচিব মাজহারুল ইসলাম নিজেদের দায়িত্বে গোপনে পাসপোর্টের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। জানা গেছে, পাসপোর্ট আবেদনের জন্য গোপনে দুবাই যান সাকিবুল হাসান। তার আগে দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্সের মিজানুর রহমান এর সঙ্গে আলোচনার চূড়ান্ত হয়। পরে ১৮ অক্টোবর সকালে দূতাবাসে যান সাকিবুল হাসান। দূতাবাসে পৌঁছলে প্রথমে তাকে গোপনীয় মিজানুর রহমানের কক্ষে নেওয়া হয়। সেখানে সময় নষ্ট না করে মিজানুর রহমানকে তাকে সঙ্গে করে পাসপোর্ট কাউন্সিল সাইফুল ইসলাম ও প্রথম সচিব মাজহারুল ইসলামের কক্ষে নিয়ে যান। সেখানে অনলাইনে আবেদনের প্রয়োজনীয় ফরম প্রস্তুত করে দেন কর্মকর্তারা। সূত্র জানায়, সাকিবুল হাসান দূতাবাসে গিয়েছিলেন টি শার্ট গায়ে দিয়ে, ফলে ছবি তোলার সময় বিব্রত বোধ করেন। পাসপোর্ট এনরোল করার সময় এক কর্মকর্তা নিজের ব্লেজার খুলে সাকিবকে পরিয়ে দেয়। পরে ২ কর্মকর্তা সাকিবের সঙ্গে ছবি তোলেন। প্রসঙ্গত, সংসদ সদস্য হিসেবে সাকিবুল হাসান এতদিন কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট ব্যবহার করছিলেন। ১৮ অক্টোবর সেই পাসপোর্ট বাতিল হয়ে যায়। গোপনে পাসপোর্ট দেওয়ার বিষয়ে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট কাউন্সিলের মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, যতটুকু জেনেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি মেইল এসেছে। সেখান থেকে বলা হয়েছে সাকিবুল হাসান ইস্যুতে দেখতে। উনি অর্থাৎ সাকিবকে আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে তারপর কি হয়েছে সে বিষয়ে আমি কিছু বলতে পারছি না। আপনি বরং চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন।
মিজানুর রহমান তাকে কালবেলার পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করা হয়। ফোনটি রিসিভ হলেও কোনো কথা শুনতে পাওয়া যায়নি। কিছু সময় পর মিজানুর রহমান মেসেজ পাঠান, হোয়াটসঅ্যাপে কল এখানে কাজ করছে না। তিনি মেসেজ পাঠাতে অনুরোধ করেন। তখন কালবেলার পরিচয় দিয়ে সাকিবুল হাসানের পাসপোর্টের বিষয়ে জানতে চাওয়া হয়, কিন্তু এবার তিনি মেসেজ সিন করেননি। জানা যায় সাকিবুল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর সিরিজের প্রথম টেস্ট দিয়ে এই ফরম্যাটকে বিদায় জানাতে চেয়েছিলেন। মাসে ৩০ লাখ টাকা ঘুষ আদায় করতেন সাব রেজিস্ট্রার। কুমিল্লা চান্দিনায় পদে পদে ঘুষ আদায় করেন সাব রেজিস্ট্রার নীরদভরণ বিশ্বাস। মাসে প্রায় ৩০ লাখ টাকা ঘুষ নেন তিনি। এক্ষেত্রে সেবা প্রত্যাশীদের নানাভাবে জিম্মি করা হয়। অভিযোগ রয়েছে, অফিসের বিভিন্ন স্তরের কর্মচারী, দালাল ও দলিল লেখকদের ব্যবহার করে ঘুষ নেন সাব রেজিস্ট্রার। প্রতি দলিল থেকে তিনি সরকারি ফির বাইরে সেরেস্তার নামে নেন ২,০০০ টাকা। প্রতিটি নকল স্বাক্ষর ২০০ টাকা এবং টিপসই বাবদ নেন ১০০ টাকা। ত্রুটিযুক্ত নামের আংশিক ভুল বন্টননামা এবং দানপত্র, হেবা ঘোষণা এবং মর্টগেজ ইত্যাদি দলিল থেকে আদায় করেন ২০ থেকে ২৫,০০০ টাকা। জানা গেছে, চান্দিনা সাব রেজিস্ট্রি অফিসে প্রতি মাসে গড়ে ৫ শতাধিক দলিল সম্পন্ন হয়। রেজিস্ট্রার তার অফিসের পিয়ন রবিউল হোসেন ও ব্যক্তিগত সহকারী কাউসার আহমেদের মাধ্যমে সেরেস্তার নামে প্রতি দলিল থেকে অতিরিক্ত ২,০০০ টাকা করে নেন। প্রতি দলিলে নকল স্বাক্ষরে ২০০ ও টিপসই বাবদ ১০০ টাকাও তাদের মাধ্যমে আদায় করেন। এই ৩ খাত থেকেই মাসে তিনি গড়ে পান ১০ থেকে ১২ লক্ষ টাকা। এদিকে ৫ শতাধিক দলিলের মধ্যে তিনি খুঁজে খুঁজে অন্তত ১৫০ দলিলে নানা ধরনের ত্রুটি বের করেন। কখনো কখনো তার চেয়েও বেশি সংখ্যক ত্রুটি পাওয়া যায়, কারণ অধিকাংশ দলিলের ক্ষেত্রেই দাতা গ্রহীতার কাগজে নাম ঠিকানা ত্রুটিপূর্ণ থাকে। অনেকের জাতীয় পরিচয়পত্র নিজের নাম বা বাবা মায়ের নামে ভুল থাকে, গ্রাহকের নামে বানান ভুল থাকে। দলিল সম্পাদন করতে গেলে দাতা গ্রহীতাকে এর মাসুল দিতে হয়। এসব ত্রুটিপূর্ণ দলিল সম্পাদনে ২০ থেকে ২৫,০০০ টাকা ঘুষ নেন তিনি। কখনো কখনো এর দ্বিগুণ টাকাও আদায় করা হয়। অর্থাৎ ত্রুটিযুক্ত দলিল খাত থেকে সাব রেজিস্ট্রার মাসে আয় ৩০ থেকে ৩২ লাখ টাকা হাতিয়ে নেন। এভাবে তিনি বছরের পর বছর ঘুষ খেয়ে চলেছেন। এ বিষয়ে জেলা রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, সরকারি ফির বাইরে অতিরিক্ত কোনো টাকা আদায় করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চান্দিনার সাব রেজিস্ট্রারের বিষয়ে যেসব তথ্য উপাত্ত এসেছে তা যথাযথভাবে তদন্ত করা হবে।